যে কোনো গভর্নমেন্ট এক্সামের প্রশ্ন তুলে দেখো, আজকের বাজারে তুমি ইউনাইটেড নেশন বা এর অর্গানাইজেশন থেকে মিনিমাম 1 থেকে 2টো প্রশ্ন অবশ্যই পাবে। তো আজকে আমরা এই ভিডিওতে এমনভাবে এই ইউনাইটেড নেশনকে কভার করব যাতে এখান থেকে ইজি, মডারেট, হার্ড যে কোনো রকমের প্রশ্ন হলে আমরা যাতে অ্যাটেম্প করে আসতে পারি। তো দেখো, এখানে হচ্ছে প্রথমে আমরা দেখব এই ছবিটা হচ্ছে তোমার নেলসন ম্যান্ডেলা। তো ইউনাইটেড নেশন নেলসন ম্যান্ডেলা ডে পালন করে। তো তোমরা নিচে তোমাদের কমেন্টে মানে জানাও যে নেলসন ম্যান্ডেলা কত তারিখে ডে পালন করা হয়, এই ডেটা। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে মোটো দিয়ে স্টার্ট করি। ইউনাইটেড নেশনের মোটো কি? পিস, ডিগনিটি অ্যান্ড ইকুয়ালিটি অন এ হেলদি প্ল্যানেট, এটা মোটো। তো মোটোটাও জেনে রাখা দরকার। আর এইগুলো হচ্ছে তোমার, এটা ইউনাইটেড নেশনের লোগো। আর এইগুলো হচ্ছে তোমার 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কি? এটা অ্যারাবিক, এটা তোমার চাইনিজ ম্যান্ডারিন, এটা ইংলিশ, এটা ফ্রেঞ্চ, এটা রাশিয়ান, এটা স্প্যানিশ। এইগুলোর মধ্যে তোমার ইংলিশ আর ফ্রেঞ্চ এই দুটো হচ্ছে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ। এবার আমরা দেখব কেন ইউনাইটেড নেশনকে ফর্ম করা হলো, কী দরকার পড়েছিল। ঠিক আছে, তো প্রথমে দেখো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কত সালে থেকে কত সাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়, এগুলো তোমার প্রশ্ন চলে আসে, সেগুলো কিন্তু আমি এক্সট্রা ইনফরমেশান অ্যাড করে দিয়েছি এর সঙ্গে। দেখো 28 জুলাই 1914 সালে শুরু হয় আর এটা শেষ হয় 11ই নভেম্বর 1918 সালে। কি হয় এই যুদ্ধের পর? একটা যেহেতু ধ্বংস বিশাল বড় হয়েছে, ওয়ার্ল্ডব্যাপী তোমার যুদ্ধ লেগে গেছিলো। তারপর কি এই যুদ্ধ যাতে ফার্দার না হয় তার জন্য কি ইউনাইটেড নেশনের আগে একটা এরকম সংগঠন বানানো হয়েছিল। সেই সংগঠনটার নাম কি? এটা হচ্ছে লিগ অফ নেশন। কিন্তু এটা উইক ছিল। এখানে জানো যে তোমার ইউএসএ প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইউএসএ ছিল না। তো ইউএসএ যেহেতু ছিল না, তো ইউএসএ এই লিগ অফ নেশনে জয়েন করতে মানে মানে ছিল না, এই নিতে জয়েন করতে রাজি হয়নি। ঠিক আছে, তো জয়েন করতে রাজি না হয় স্বাভাবিক। ইউনাইটেড নেশন তোমার এই লিগ অফ নেশনটা একটু উইক হয়ে গেছিলো। তো উইক হওয়ার জন্য জানি আমরা ফার্দার কী হয় পরবর্তী কনসিকোয়েন্স। ওয়ার্ল্ড ওয়ার 2। ওয়ার্ল্ড ওয়ার 2 কখন থেকে শুরু হয়? 1 সেপ্টেম্বর 1939 থেকে 2 সেপ্টেম্বরে শেষ হয় 1945। তো এই ডেটটা অনেকবার এসছে, এটা মনে রেখে দিও। একদম ডেট হিসাবে আসে। দেখো ডেট কত সোজা, কিন্তু জাস্ট না দেখা থাকলে কিন্তু এটা খুব কঠিন হয়ে যায়। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু আমেরিকা তোমার এতে জয়েন করেছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওখানে কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন জাপানে ইউজ করা হয়ে গেছিলো। তো তারপরে এরা ডিসাইড করলো যে ফার্দার যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, তাই কি 1945 সালে 24 অক্টোবর স্যান ফ্রান্সিসকোতে একটা তোমার মানে মিটিং বসে। মিটিং বসানোর পর কি হয়, তারা ডিসাইড করে যে ফার্দার যাতে এরকম রিপিট না হয়, এরকম মানে ক্যাটাস্ট্রফি, তার জন্য কি ইউনাইটেড নেশন একটা নতুন সংগঠন ফর্ম করা হয়। তো ইউনাইটেড নেশন সম্বন্ধে এবার আমরা দেখতে শুরু করব। দেখো এর নামটা সাজেস্ট করে কি? ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। এই ইউনাইটেড নেশন নামটা, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। ঠিক আছে, তো এটার নাম সাজেস্ট করেন ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। এটা স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ায় হয়েছিল। আর এর তোমার দেখো এই যে ল্যান্ড দরকার ছিল এটা সংগঠনটা বানানোর জন্য, তো সেই ল্যান্ডটা দিয়েছিল কে? জন ডি রকফেলার। তো কোনো দিন টাইম পেলে এর সম্বন্ধে একটু সার্চ করে নিও। দেখো এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, মানে ইউনাইটেড নেশনের মেন হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, তো এর যতগুলো মেন অর্গানাইজেশন আছে সবগুলোর কিন্তু নিউ ইয়র্ক আছে। ঠিক আছে, তো একটা দুটো এদিক ওদিক আছে, তো সেগুলো যখন এর অর্গানাইজেশন বলবো তখন ওগুলোটা ক্লিয়ার করে বলবো। তো দেখো এর টোটাল মেম্বার হচ্ছে 193, 193টা। লাস্ট মেম্বার হয়েছে 1911 সালে সাউথ সুদান। তো তোমরা সাউথ সুদান, নর্থ সুদান এদের রাজধানীগুলো কিন্তু দেখে নিও। এগুলো কিন্তু যেহেতু স্ট্যাটিক হয়ে গেছে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। তো 193টা মোটামুটি অলমোস্ট গোটা পৃথিবীটাই কভার করে ফেলেছে। ঠিক আছে, ইউনাইটেড নেশন। এবার দেখো এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এখানে আগে আমি বলে দিলাম 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে টোটাল, তার মধ্যে ইংলিশ আর স্প্যানিশ ওয়ার্কিং। এই দেখো এটা লিগ অফ নেশন। দেখো লিগ অফ নেশনে তোমার কে কে ছিল না? এখানে দেখো ইউএসএ ছিল না, আর এখানে দেখো সৌদি আরব এই পার্টটা ছিল না। ঠিক আছে, বাকিগুলো ছিল সবাই। এখানে নেপাল ছিল না। তো যখন এরপরে ইউনাইটেড নেশন হয় তখন কিন্তু পুরোপুরি সবটা কভার হয়ে যায়। ঠিক আছে, তো ইউনাইটেড নেশনের জন্য আমি দিইনি, জাস্ট লিগ অফ নেশন থেকে ইউনাইটেড নেশনটাই দেখিয়ে দিলাম। তো ইউনাইটেড নেশনে তোমার 6টা টোটাল প্রিন্সিপাল অর্গানাইজেশন আছে বা মেন বডি আছে। তো দেখো 6টা কী কী। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। এটাই হচ্ছে তোমার সবাই এতে থাকে, যে 193টা মেম্বার দেখলে সেটাই এটাই মেন হচ্ছে তোমার ইয়ে। তারপরে কি আছে? সিকিউরিটি কাউন্সিল। এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বহুত পাওয়ারফুল ব্যাপার হয় এইখানের থেকে। তো এটাতে ডিটেলসে দেখবো আমরা। এরপরে হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো এগুলো সবগুলো কিন্তু আমরা আবার ডিটেলসে দেখব।
দেখো ট্রাস্টিশিপ কাউন্সিল আর একটা সেক্রেটারিয়েট। তো এই ছটা আছে, তো ছটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করে দেয়। অনেক সময় জিজ্ঞেস করে যে এই ছটার মধ্যে কোনটা ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। তো ট্রাস্টিশিপটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। তো এগুলো আমরা পরে আবার ডিটেলসে দেখব। তো চলো প্রথমে জেনারেল অ্যাসেম্বলি দেখি। জেনারেল অ্যাসেম্বলির মেন কাজ কি? এরা মেন কিন্তু তোমার পলিসি বানায়, ঠিক আছে। পলিসি বানায় সবাই, পুরো দুনিয়াতে যতগুলো 193টা কান্ট্রি আছে সবাই কিন্তু এর মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, সবাই কিন্তু এতে ভোটিং করে যখন কোনো ডিসিশন মেকিং করতে হয় তখন। দেখো টোটাল 193টা দেশ। দেখো অনলি বডি যেখানে ইউনিভার্সাল রিপ্রেজেন্টেশন, মানে সবাই রিপ্রেজেন্ট করে 193টা। আর বাকি যেগুলো তোমার আছে সেগুলো কিন্তু মেম্বার আলাদা আলাদা করে কমিয়ে কমিয়ে নেওয়া হয়। এবার আমরা দেখব সবথেকে ইম্পর্টেন্ট যেটা অর্গান, সিকিউরিটি কাউন্সিল। তো যত রকম তুমি দেখবে স্যাংশন লাগাচ্ছে, রাশিয়ার ওপর স্যাংশন লাগাচ্ছে বা টেররিজমের ওপরে কোনো কিছু হচ্ছে, যত রকম কিন্তু এই সিকিউরিটি কাউন্সিল এখান থেকে এরা ডিসাইড করে, এরা এখান থেকে অ্যাডভাইজারি জারি করে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট অর্গান। এখানে ঢোকার জন্যই কিন্তু সবাই মারামারি হয়, ঠিক আছে। দেখো এরা কি, এদের কাজ কি? ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি মেনটেন করা। বুঝতে পারছো কত বড় দায়িত্ব নিয়ে বসে আছে। তো এদের পাওয়ারও সেরকম একটা হবে। তো দেখো এতে টোটাল 15টা মেম্বার থাকে। 15টার মধ্যে 5টা পার্মানেন্ট মেম্বার থাকে আর 10টা নন পার্মানেন্ট মেম্বার থাকে। এরা কিন্তু রোটেট হয়ে হয়ে আসে, ঠিক আছে, 10টা নন পার্মানেন্ট মেম্বার। তো এই 5টা মেম্বার যে দেখছো, এই 5টা মেম্বার কে কে? দেখো আমরা মহাদেশ হিসাবে মনে রাখবো, রাশিয়া, চায়না, তারপরে এখানে দেখো দুটো আছে ইউকে আর ফ্রান্স, আর এখানে আমেরিকা। টোটাল 5টা। এই এশিয়া থেকে দুটো, ইউরোপ থেকে দুটো, আর আমেরিকা থেকে একটা, ঠিক আছে, টোটাল 5টা। এই 5টা মেম্বার পার্মানেন্ট মেম্বার। এই 5টা মেম্বারের একটা পাওয়ার এরা ইউজ করে, সেটা হচ্ছে ভিটো, ঠিক আছে। এই ভিটো পাওয়ারটা এতই পাওয়ারফুল, ধরে নাও এটা একটা নেগেটিভ পাওয়ার। ধরে নাও কোনো একটা পাস হয়ে গেল কোনো একটা রেজুলেশন, যদি এই 5টা দেশের মধ্যে যাদের কাছে ভিটো আছে তাদের কোনো জিনিস পছন্দ না হয় বা তারা যদি ডিসএগ্রি করে, তাহলে সে যদি ভিটো করে দেয় তাহলে সেই বিলটা পুরোপুরি ফেলড হয়ে গেল, ঠিক আছে, সেটাকে আর পাস করা যাবে না। তো এইটাই হলো ভিটোর পাওয়ার। তো এই জন্য কিন্তু সবাই ভিটো নিয়ে একটু মাথা ব্যথায় থাকে। তো যেই সমস্ত কান্ট্রিগুলোর ভিটো পাওয়ার আছে তাদের একটু এক্সট্রা পাওয়ার আছে, মানে তাদের এগেনস্টে বেশি কিছু করা যায় না এই সিকিউরিটি কাউন্সিল থেকে। তো ইন্ডিয়াকে এখানে ভরার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইন্ডিয়াকে যদিও ভরে এই ভিটো পাওয়ার হয়তো দেবে না, ঠিক আছে। তো এটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করা যাবে। তাহলে দেখো এর মধ্যে যে পার্মানেন্ট মেম্বার আর নন পার্মানেন্ট মেম্বারগুলো আছে সেগুলো দেখো। এই যে নতুন এই বছরে 5টা নতুন নন পার্মানেন্ট মেম্বার অ্যাড হয়েছে। কে কে? ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক আর সুইজারল্যান্ড। এদের মেয়াদ 2 বছর। যারা নন পার্মানেন্ট মেম্বার আছে তারা কিন্তু একবার ইলেক্ট হওয়ার পর কি 2 বছর থাকে, তারপর 2 বছর কিন্তু মেয়াদ শেষ হলে আবার এদের ভোট হয়, দিয়ে নতুন করে আসে। একে পুলিশ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। তো এই টার্মটা মনে রেখো, এটা এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন হয় যে কোন অর্গানাইজেশনকে পুলিশ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। এবার দেখো এর মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস, কি কি কমিটি আছে। দেখো কাউন্টার টেররিজম কমিটি, এটার নাম শুনেই বুঝতে পারছো যে টেররিজমকে কমব্যাট করার জন্য এরা যা পলিসি বানায় সেটা এখান থেকে ডিসাইড হয়। এরা ইউনাইটেড নেশনকে রেকমেন্ড করে, তারপরে যে তোমার জেনারেল অ্যাসেম্বলিকে, সেখানে ভোট হয়ে পাস হয়ে যায়। তারপরে দেখো নন পলিফারেশন কমিটি, এটাকে নন নিউক্লিয়ার পলিফারেশনও বলে। পলিফারেশন মানে হচ্ছে বিস্তার, তো নন মানে বিস্তার থামানোর কথা বলছে। তো নিউক্লিয়ার যে ওয়েপন আছে সেগুলো যাতে বিস্তার কমানো হয় সেটা কিন্তু এই তোমার কমিটি ডিসাইড করে, বা এরা মানে বিবেচনা করে যে হ্যাঁ কী করা উচিত ফার্দার স্টেপ এটাকে নিউক্লিয়ার মানে ইউজটাকে কমানোর জন্য ওয়েপনগুলোকে। তারপরে মিলিটারি স্টাফ এরাও দেখে। তারপরে স্যাংশন কমিটি, দেখো এটাও স্যাংশন কমিটি, এটাও খুব ইম্পর্টেন্ট। যে দুনিয়ার উপরে স্যাংশন লাগাতে হবে সেটা কে ডিসাইড করে? ইউনাইটেড নেশন যদি কারোর উপরে স্যাংশন লাগায় তো এই তোমার সিকিউরিটি কাউন্সিলের এই স্যাংশন কমিটিটাই কিন্তু এরা রেকমেন্ডেশন রেডি করে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, তো নাম শুনেই বুঝতে পারছো যে যত রকম তোমার ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু আছে এরা কিন্তু এই বডিটাই রেকমেন্ড করে। এরাই কিন্তু সব কিছু পলিসি বানিয়ে তোমার রেকমেন্ড করে যে হ্যাঁ এই জিনিসের উপরে কিন্তু কাজ করা উচিত। দেখো এরা কিন্তু এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা যে সমস্ত গোল হয়, ইম্পর্টেন্ট গোলগুলো কিন্তু এই ইকোনমিক, সোশ্যাল মানে এই অর্গানটার থ্রু দিয়ে চেষ্টা করা হয় এটাকে হ্যান্ডেল করার। এর টোটাল 54টা মেম্বার। 54টা মেম্বার কি 3 বছরের জন্য এরা ইলেক্ট হয়, ঠিক আছে। একবার ইলেক্ট হলে 3 বছর থাকে, তারপর কিন্তু আবার রোটেট করে করে হতে থাকে।
এবার দেখো ট্রাস্টিশিপটা আমি আগেও বললাম, এটা ইস্টাবলিশ হয়েছে 1945 সালে, কিন্তু এটা এখন সাসপেন্ডেড হয়ে আছে। তো এখান থেকে প্রশ্ন চলে আসে যে কোনটা তোমার অ্যাক্টিভ অর্গান না, যে 6টা অর্গান আছে তার মধ্যে কোনটা অ্যাক্টিভ না। তো ট্রাস্টিশিপটা অ্যাক্টিভ না, এটা 1994-এ কিন্তু এটাকে সাসপেন্ড করা হয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তো দেখো এইটা হচ্ছে কি, যত রকম তোমার ডিসপিউট আছে ইন্টারন্যাশনালি সব কিন্তু যদি তোমার এই অর্গানের কাছে যায় তবে কিন্তু এরা ডিসপিউটটাকে রিজলভ করে। তো যে মানে কেউ যদি কোনো কান্ট্রি যদি মানতে না চায়, ঠিক আছে, সাইন না করে, তাহলে কিন্তু ধরে নাও সবগুলো এগ্রিমেন্টে সাইন করতে হবে এরকম কোনো মানে থাকে না। তো এটা কিন্তু তোমার যদি দুটো পার্টি রাজি থাকে তবে কিন্তু তারা ডিসপিউটটাকে রিজলভ করে। তো এটাই একমাত্র অর্গান যেটা তোমার দি হেগ, মানে তোমার নিউ ইয়র্ক যেটা দেখলে, ঠিক আছে, নিউ ইয়র্ক সিটির বাইরেই একটাই আছে, যেটা যেই তোমার 6টা মেন অর্গান আছে তার মধ্যে এটাই নেদারল্যান্ডে আছে। আর বাকিগুলো কিন্তু সব 6টার মধ্যে 5টাই কিন্তু তোমার ইউএসের নিউ ইয়র্ক সিটিতে আছে। ঠিক আছে, দেখো অনলি যে 6টা আছে তার মধ্যে যেটা আমি উপরে বললাম এক্ষুনি সেটাই আছে এখানে নিউ ইয়র্কের বাইরে। তারপরে আমরা দেখব সেক্রেটেরিয়েট মানে যে ইউনাইটেড নেশনে তোমার জেনারেল সেক্রেটারি থাকে, প্লাস যে আরও যারা কাজ করে সেগুলোকে মিলিয়ে এই তোমার সেক্রেটেরিয়েট এই বডিটা হয়। ঠিক আছে, তো এটার আর বেশি কিছু জানার থাকে না। এই যে তোমার ইউনাইটেড নেশনের যে তোমার সেক্রেটারি জেনারেল থাকে সেটা প্রত্যেক 5 বছরের জন্য একে ইলেক্ট করা হয়, আর এটা রিনিউ করা যেতে পারে। তো তোমার লাস্ট 2017-তে রিনিউ করা মানে একজনকে নেওয়া হয়েছিল, যে কাকে, ইউনাইটেড নেশনের সিকিউরিটি জেনারেল হিসাবে। তো দেখো সেগুলো আমরা ডিসকাস করব। ইম্পর্টেন্ট কিছু কিছু যারা সেক্রেটারি জেনারেল ছিলেন তাদের নামগুলো দেখো। তো প্রথমে 2 নম্বরটা দেখব, এই নামটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডাগ হ্যামারস্কল্ড। ঠিক আছে, এর বাড়ি ছিল সুইডেনে। তো ইনি হচ্ছেন কি সব থেকে তোমার ইয়ংগেস্ট কোনো স্টেটসম্যান যে তোমার এই পদটা, সেক্রেটারি জেনারেলের পদটা অধিকার করেছিলেন। তো ইনি একটা প্লেন ক্র্যাশে মারা যান। তো এর লাইব্রেরি আছে, এখান থেকে অনেক প্রশ্ন আমি দেখেছি তাই এটাকে আমি অ্যাড করে নিলাম। ইনি কিন্তু নোবেল প্রাইজও পায় পরবর্তীতে, ঠিক আছে, ইনি নোবেল প্রাইজ নেন। এর পরবর্তী হচ্ছে তোমার দেখো কোফি আন্নান, এনার বাড়ি ছিল ঘানায়, এর 7th নম্বর সেক্রেটারি জেনারেল ছিলেন। ইনিও কিন্তু তোমার কি হয়, নেন, নোবেল প্রাইজ নেন। এরপরে এখন বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন অ্যান্টনিও গুটারেস, বাড়ি পর্তুগিজ। 2017 সালে কিন্তু একে নিয়োগ করা হয়, এখনও কিন্তু এর টার্ম চলছে রিনিউ করে করে। তো এদের মাঝখানে একজন ছিলেন, তিনি হচ্ছেন বান কি মুন। তো তোমার নিচে কমেন্টে জানাবে ওনার বাড়ি কোথায়, হোম। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য টাস্ক থাকলো। দেখো এবার ফান্ডস আর প্রোগ্রাম, ইউনাইটেড নেশনের তোমার কিছু কিছু অর্গান আছে যারা কিন্তু ডাইরেক্টলি ওর সঙ্গে মানে কোনো ট্রিটি করে বা কোনো রকম এগ্রিমেন্ট করে তার সঙ্গে চলে। তো ইউনাইটেড নেশন থেকে প্রথমে দেখব কী কী ফান্ড বা কী কী তোমার প্রোগ্রাম চালানো হয় সেখান থেকে, মানে যে যে জিনিসগুলো দেখো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্টগুলো আমি কিন্তু রেটে হাইলাইট করেছি। দেখো ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ ইয়র্ক সিটি, ইউএসএ। এ কী করে, তোমার যে ডেভেলপমেন্ট সাস্টেনেবল এসডিজি, ঠিক আছে, এসডিজি, ঠিক আছে, যে তোমার গোলগুলো থাকে সেইগুলো কিন্তু এই ইউএনডিপি থেকে তোমার অ্যাচিভ করার চেষ্টা করা হয়। এবার আমরা দেখব ইউএনইপি। দেখো ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তো এনভায়রনমেন্ট রিলেটেড প্রচুর প্রশ্ন থাকে। তো ইউনাইটেড নেশনের যে এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা কিন্তু তোমার হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি, ঠিক আছে, নাইরোবি কেনিয়া। তো এইরকম প্রশ্ন কিন্তু খুব, এটা একটু বাইরে আছে দেখো ইউনাইটেড নেশনের, তো এগুলো একটু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যেগুলো অড সেগুলো তোমাকে আলাদা করে মনে রাখতে হবে। এটা 1972 সালে এস্টাবলিশ করা হয়, এনভায়রনমেন্টের রিলেটেড জিনিসগুলো এখান থেকে দেখা হয়। তো দেখো তারপরে ইউএনএফপিএ, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। তো পপুলেশন দেখো এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে, ইউএসএতেই। তো এখান থেকে যত রকম তোমার তোমার প্রেগনেন্সি, তারপরে বার্থ, এই সেফটি, ঠিক আছে, এর রিলেটেড যত রকম তোমার যে ওখানে ফুলফিলমেন্ট দরকার, ওখানে ফান্ড লাগে, সবগুলো কিন্তু এখান থেকে দেখা হয়। যেগুলো তোমার ডেভেলপিং কান্ট্রি বা একদম আন্ডার ডেভেলপ কান্ট্রি, সেই সমস্ত জিনিসের এরা অপারেশন চালায় সেখানে গিয়ে। ইউএন হ্যাবিট্যাট, ঠিক আছে, ইউনাইটেড নেশন সেটেলমেন্ট প্রোগ্রাম, হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। তো এটা কোথায়, এটাও তোমার নাইরোবিতে আছে হেডকোয়ার্টার। এগুলো তোমার জাস্ট হেডকোয়ার্টার জানলেই হবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে তোমার ইউনিসেফ, ইউনাইটেড নেশন চাইল্ড ফান্ড, ঠিক আছে।
তো এই যে ইউনিসেফ দেখছো এর হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্ক সিটিতে, ইউএসএতে। তো চাইল্ড রিলেটেড যত রকম তোমার চাইল্ডের রাইট, তারপরে চাইল্ড রিলেটেড যত রকম তোমার জিনিসপত্র দরকার হয়, ঠিক আছে, তাদেরকে যত রকম ধরনের ট্রাফিকিং হয় যদি, বা কোনো জায়গায় যদি কোনো রকম চাইল্ডের সঙ্গে যদি কোনো রকম মানে কোনো ইনহিউম্যান কাজ হয়, সব কিছু কিন্তু এই ইউনিসেফ থেকে দেখা হয়, ব্যাপারগুলোকে মানে হ্যান্ডেল করা হয়। তো এইটা তোমার দেখো নোবেল প্রাইজ পিস পেয়েছিল। তো ইউনাইটেড নেশনের যত রকম নোবেল প্রাইজ যারাগুলো পেয়েছে সবাই কিন্তু পিসে পেয়েছে, এখানে কনফিউশন থাকে না, আর পিসের জিজ্ঞেসও করে না, জাস্ট তোমরা জানতে পারবে যেটা পিসের। তো এটা পিসে নোবেল পাই। এই যে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম কিছুদিন আগে যে টোটাল কতটা ইউনাইটেড নেশন নোবেল পাই, তো ইউনাইটেড নেশন নোবেল পাই বলতে ইউনাইটেড নেশনে তোমার যে দেখলে সেক্রেটারি কাউন্সিল, সেক্রেটারি জেনারেল যারা পায় ওইগুলো প্লাস এই অর্গানগুলো সবগুলো মিলে কিন্তু টোটাল 12টা পায়, ঠিক আছে। তো এই রকম করে হয়েছিল, ওটা কিন্তু ইউনাইটেড নেশনের ধরে নাও মানে একটা অর্গান পায়নি, ও তার বিভিন্ন অর্গানগুলো মিলে ওটা পেয়েছে। তো WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটা তোমার রোম ইটালি, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটাও তোমার দেখো এটা রিসেন্টলি একদম খুবই লেটেস্ট 2020-তে নোবেল প্রাইজ পায়, ঠিক আছে। তো এইগুলো দেখো এম টু কি ইরাডিকেট হাঙ্গার অ্যান্ড ম্যাল নিউট্রিশন, পুরো দুনিয়া থেকে এদের এগুলো হচ্ছে টার্গেট। এবার কিছু স্পেশালাইজ এজেন্সি যেগুলো আছে সেগুলো দেখব। এজেন্সিগুলো কি, ধরে নাও কোনো রকম ইউনাইটেড নেশন হয়তো কোনোটা বানিয়েছে, কোনোটা ওয়ার্ল্ড ওয়ারের আগে থেকে ছিল, পরবর্তীতে কি হয়েছে কোনো একটা সাইন করেছে ডিল বা ট্রিটি সাইন করে, মানে ইউনাইটেড নেশনের ছত্রছায়ায় কাজ করছে এরা এগুলো। তো প্রথমে কি দেখো, প্রথমে হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটাও কিন্তু হেডকোয়ার্টার রোমে আছে। তো তোমাদের এই জিনিসগুলো আলাদা করে নিতে হবে, কোনটা তোমার নিউ ইয়র্কের ভেতরে আছে, কোনটা ইউএসের ভেতরে আছে, কোনটা বাইরে আছে, এই ওয়ার্ড জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। তো সবগুলো অর্গানাইজেশন কিন্তু ইউনাইটেড নেশনেরই এগুলো। তারপরে দেখো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ICAO, এটা হচ্ছে তোমার মন্ট্রিয়াল, কানাডা, ঠিক আছে। এটাও কিন্তু খুব রিপিট করে, তো এটা একটু নর্মালি এমনি পেরে যাবে, এভিয়েশন কানাডার মন্ট্রিয়ালে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে দেখো ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, IFAD, এটার হেডকোয়ার্টারও রোমে। তো এগ্রিকালচার রিলেটেড দেখছো সব রোমে। 1997-এ ইস্টাবলিশ হয়, কি তোমার কি এখানকার রুরাল পভার্টিকে ইরাডিকেট করার জন্য কিন্তু এটা বানানো হয়েছে। এবার দেখো UNIDO, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা তোমার ভিয়েনা, অস্ট্রিয়ায় আছে, ঠিক আছে। তো এর ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড জিনিস হয়, তো আমি জাস্ট কিছু অ্যাড করতে হবে তাই অ্যাড করে দিয়েছি। দেখো UNWTO, এটা ইম্পর্টেন্ট খুবই, কি WTO হলেও কিন্তু এটা ট্যুরিজম, ঠিক আছে, এটা কিন্তু ট্রেড না, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন না, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এটার হেডকোয়ার্টার হচ্ছে মাদ্রিদ। তো এটা WTO, UNWTO দেখে কিন্তু অন্য কিছু মেরে দিও না, ঠিক আছে। তো এটা হচ্ছে স্পেন, মাদ্রিডের। UPU, তো ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, তো যে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন আছে তার হেডকোয়ার্টার হচ্ছে তোমার বেন, সুইজারল্যান্ডে। এবার আরও কয়েকটা দেখবো, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে, এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। অবশ্যই লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার জেনেভা, ইংল্যান্ড নয়, তোমরা অনেকবার ভুল করো এই জিনিসটা, ইংল্যান্ডের সঙ্গে বা তোমার লন্ডন করে দাও, ঠিক আছে। তো এটা সুইজারল্যান্ড, জেনেভা। তো এটা ক্রিয়েট করা হয় 1919-এ, সে দেখো ট্রিটি অফ ভার্সাইল, হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যেটা তোমার করার শেষে সন্ধি হয়েছিল সেই ভার্সাইল, ঠিক আছে, ভার্সাইলের ট্রিটিতে কিন্তু এটা, ট্রিটির পর কিন্তু এটা ক্রিয়েট করা হয়। এটা কি তোমার ইউনাইটেড নেশনের অর্গান হয় 1946 সালে। তো এ কি অ্যাওয়ার্ড পাই, তোমার নোবেল প্রাইজ পাই 1969-এ। তো যেগুলো যেগুলো নোবেল পেয়েছে সেগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে আছে। দেখো WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ইন্টেলেকচুয়াল মানে যেগুলো তোমার পেটেন্ট রিলেটেড জিনিস থাকে, ঠিক আছে, সেই জিনিসগুলোকে কভার করে। এটার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। তো তো তোমার টোটাল 23টা ট্রিটি আছে, দেখছো টোটাল 23টা ট্রিটি মেনে বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু এটা করে। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে একটু মানে এটা প্রোটেক্ট করা একটু ডিফিকাল্ট জিনিস, তো তাই জন্য যে 23টা ট্রিটি প্রত্যেক অনেকগুলো দেশের সঙ্গে এটা কিন্তু ট্রিটি করে করে সমঝোতা করে জিনিসগুলোকে মানে ঠিক করে রেখেছে। তো সবথেকে স্ট্রং তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স হচ্ছে তোমার ইউএসের, ঠিক আছে। তো বাকি আমাদের দেশে তো এতটা নেই, কিন্তু আছে, যেগুলো আছে সেগুলোকেই নিয়ে চালাতে হবে। দেখো
আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এটা লন্ডনে। তারপরে আছে আইটিইউ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এটা জেনেভা সুইজারল্যান্ড। তো সবগুলো তোমরা আলাদা করে নিও, যেগুলো সুইজারল্যান্ড আর যেগুলো জেনেভা আছে, ঠিক আছে। তারপরে ডাব্লিউএমও ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, এটাও জেনেভা। তো এখানে একটা ট্রিক আছে যে যতগুলো তোমার ওয়ার্ল্ড দিয়ে স্টার্ট হচ্ছে আর তোমার অর্গানাইজেশন দিয়ে শেষ হচ্ছে সবগুলো কিন্তু জেনেভা, দুই একটা বাদ দিয়ে, যেমন তোমার ইন্টারন্যাশনাল, এটা ইন্টারন্যাশনাল আছে যদিও, ঠিক আছে। অর্গানাইজেশন আছে, এটা কিন্তু লন্ডনে আছে তোমার, যেটা মেরিটাইমের। তো যেগুলো যেগুলো একটু আলাদা আছে সেগুলো কিন্তু তোমার কিন্তু ওটা নোট করে মাথায় রেখে দিতে হবে, ঠিক আছে। তো দেখো তারপরে ওয়ার্ল্ড অর্গানাইজেশন, এটাও দেখো জেনেভায়, ঠিক আছে। ডাব্লিউএইচও, আর ডাব্লিউএইচওর যে তোমার কত সালে ফাউন্ড হয়, 1948-এ। এর যে তোমার ডিরেক্টর জেনারেল আছে সেটা হচ্ছে টেড্রস, ঠিক আছে। তো এই দেখো, এই হচ্ছে টেড্রস। তো এটাকে তোমরা অনেকবার দেখেছো এবার করোনার সময়। তো যারা কেউ কম্পিটিটিভ পড়াশোনা করে না তারাও কিন্তু এই টেড্রসকে চিনে গেছে, ঠিক আছে। তারপরে দেখো আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটার তোমার হেডকোয়ার্টার ওয়াশিংটন, এটা একটু আলাদা পেলে প্রথম, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে, আইএমএফের হেডকোয়ার্টার ওয়াশিংটন। এর এমডিকে ক্রিস্টিয়ানা জর্জিভা, তো দেখো এটা হচ্ছে ক্রিস্টিয়ানা জর্জিভা। আর এর হচ্ছে ফার্স্ট ডেপুটি এমডিকে গীতা গোপীনাথ, এটা গীতা গোপীনাথ, ঠিক আছে। এ কিন্তু জন্ম কলকাতায় হয়েছিল। তো ইউনাইটেড নেশনে দেখো টোটাল তোমার 74টা দেশকে $28 বিলিয়ন লোন দিয়ে বসে আছে, ঠিক আছে। এরা কি করে, এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখো, গ্রোথ অ্যান্ড এমপ্লয়মেন্টকে বাড়ানোর জন্য এরা কিন্তু লোন দেয়। কি কি থাকে, আর একটা কি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট করে, কিসের জন্য, ব্যালেন্স অফ পেমেন্ট, এটা আমি বোল্ড করতে ভুলে গেছি। তো ব্যালেন্স অফ পেমেন্ট যখন যখন তোমার কোনো দেশের সমস্যা আসে তখন কিন্তু আইএমএফ লোন দেয়। আইএমএফের লোন দিচ্ছে মানে জানবে একটু রেড সাইন আছে ওই সমস্ত দেশে। ভারতের যখন তোমার একবার ব্যালেন্স অফ পেমেন্ট হয়েছিল সেই তোমার 1992-এর দিকে, তখন কিন্তু আইএমএফ লোন দিয়েছিল। তো আইএমএফ লোন দিচ্ছে মানে জানবে সেই সমস্ত দেশের অবস্থা একটু খারাপ আছে, ঠিক আছে। আর একটা যখন ওয়ার্ল্ড ব্যাংক লোন দেয় তাহলে মানে একটু ভালো আছে দেশের ডেভেলপমেন্টের জন্য। আইএমএফ লোন দিচ্ছে মানে তাকে অনেকগুলো ক্লজ লাগাবে যে তুমি এটা লিবারালাইজ করো, তোমার দেশের ইকোনমিতে এন্ট্রি দাও, তারপরে কিন্তু মানে তোমাকে ফান্ড দেওয়া হবে যাতে তুমি বিভিন্ন মানে অন্য দেশকে পেমেন্ট করে নিজের ইম্পোর্ট চালিয়ে যেতে পারো। তারপরে দেখো এবার ওয়ার্ল্ড ব্যাংক দেখবো। ওয়ার্ল্ড ব্যাংকটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। দেখো এটাও কিন্তু ওয়াশিংটন ডিসি, ঠিক আছে, ডিসিতে এটা আছে, 1944-এ এর এস্টাবলিশ হয়। এর প্রেসিডেন্টকে বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অজয় বাঙ্গা, ঠিক আছে। ইনি হচ্ছেন অজয় বাঙ্গা, ডেভিল ম্যালাপাস কিন্তু আর নেই, ঠিক আছে। তো এর নামটা বারবার মনে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন। এর বাকি আর একটা কিছু কিছু আছে দেখো, এগুলো কিন্তু ইন্ডিয়ান নাম আছে কয়েকটা বলে আমি এটাকে অ্যাড করেছি, ঠিক আছে। তো এমডি আছে এই দেখো, তারপরে এমডি অ্যান্ড সিইও হচ্ছে কি অংশুল কান্ত, তারপর চিফ ইকোনমিস্ট হচ্ছে ইন্দ্রমিত গিল। তো আমি এগুলো যেখানে যেখানে তুমি হেড অফ দ্য স্টেট বলছি, হেড কোনো জায়গার কোনো সংস্থা যদি তোমার ইন্ডিয়ান থাকে বা ইন্ডিয়ান নাম দেখতে পাও তাহলে কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট। দেখো ওয়ার্ল্ড ব্যাংক কি মানে ফোকাস করে কি লোন কাকে কাকে দেয়, কিসের জন্য দেয়, প্রভার্টি এরাডিকেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করার জন্য দেয়, মানে ভালো করার জন্য। আর তোমার আইএমএফ কী করে, ব্যালেন্স অফ পেমেন্ট যে ক্রাইসিস হয়েছে সেটা থেকে বের হওয়ার জন্য দেয়, ঠিক আছে। এখানে কি করে, লো ইন্টারেস্ট লোন থাকে, ইন্টারেস্ট ফ্রি ক্রেডিট থাকে, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ফর এডুকেশন, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কমিউনিকেশান। দেখছো এগুলো সব ভালো ভালো জিনিসের ইমপ্রুভমেন্টের জন্য দেয়। আর আইএমএফ কিন্তু তোমার বারবার মনে রাখবে ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি, ওটা একটু ডেঞ্জারাস জিনিস, কোনো দেশে ক্রাইসিসে চলে গেলে কিন্তু ওটা খারাপ সাইন একটা। তো ওয়ার্ল্ড ব্যাংকে টোটাল 100টা কান্ট্রিতে এরা মানে ওয়ার্কিং আছে। দেখো এবার ওয়ার্ল্ড ব্যাংক কী কী নিয়ে গঠিত, ওয়ার্ল্ড ব্যাংক তো কোনো রকম কিছুই দেখলে না তাই না। এই যে 5টা অর্গানাইজেশন দেখছো, 1-2 আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এইটা, তারপরে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট এইটা, তারপরে যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আর মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারেন্টি এজেন্সি। তো এই 5টা মিলে কিন্তু তোমার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ফর্ম করছে, এটাকেই তোমার ওয়ার্ল্ড ব্যাংক বলছে। তো এই 5টার মধ্যে যে দেখতে পাচ্ছ এই যেতে আমি একটু ফেড করে দিয়েছি 2 নম্বর আর 5 নম্বরটা, যে আইসিএসআইডি, যেটা আইসিএসআইডি আর একটা
জিএ, এই দুটো কিন্তু তোমার ওয়ার্ল্ড ব্যাংক হলেও ইউনাইটেড নেশনের কিন্তু এরা অর্গান না। এরা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অর্গান, কিন্তু ইউনাইটেড নেশনের না। এগুলো কিন্তু ইউনাইটেড নেশনের থেকে এই দুটো আলাদা। তো এমসিকিউতে তোমার তুলে দেবে, তুলে দিয়ে বলবে, ধরুন একটা দিল না, এই চারটে দিয়ে দিল, তো বলবে যে কোনটা বলো এটা যে ইউনাইটেড নেশনের অর্গান না, ঠিক আছে। কিন্তু এটা এই যে দেখছো এই দুটো কিন্তু নট এ স্পেশালাইজ এজেন্সি, হ্যাঁ, এই আর্টিকেল অনুযায়ী, বাট কি ওয়ার্ল্ড ব্যাংকের তোমার কি এরা গ্রুপের পার্ট, কিন্তু ইউনাইটেড নেশনের না। এবার আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো ইউনেস্কো খুবই ইম্পর্টেন্ট। দেখো এটার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সে। তো আমাদের দেখো দেশের এ কী করে, তোমার কি যত রকম আমাদের দেখো অ্যানসিয়েন্ট মনুমেন্ট বা মানে যেগুলো মিডিয়েভাল মনুমেন্ট আছে সেগুলোকে প্রোটেকশন করে, প্লাস তোমার এডুকেশন, তারপরে যে সমস্ত জিনিসগুলো হিস্টোরিক্যাল জিনিস আছে, দেখো কালচারাল জিনিসগুলো, সেই জিনিসগুলোকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এ ফান্ড প্রোভাইড করে সেই সমস্ত দেশে। আর সে কি ডিক্লেয়ার করে দেয় যে কোনো একটা মানে মানে ধরে নাও যে তাজমহল বা আরও যেগুলো যেগুলো আছে, কোনার্ক সান টেম্পল, সেগুলোকে কী করে, ধরো যে ঘোষণা করে দিল যে এটা একটা হেরিটেজ সাইট, তো সেখানে কিন্তু দেখরেখ বা তার ইম্পর্টেন্স বেড়ে যায়। এখনও অবধি ইন্ডিয়াতে টোটাল 40টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে, ঠিক আছে। তো দেখো এগুলোর একটা ঝলক আছে এগুলো। তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নিও। তোমাদের যদি এর ওপরে কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের ঠিকঠাক যদি কমেন্ট হয় অবশ্যই আমি কিন্তু এরপরে ভিডিও বানাবো। এবার আমরা আদার কিছু এন্টিটি আর বডি যেগুলো আছে ইউনাইটেড নেশনের সঙ্গে রিলেটেড সেগুলো দেখব। তো প্রথমে দেখব ইউনাইটেড নেশনের ইউএন এইডস, ঠিক আছে, ইউনাইটেড নেশন প্রোগ্রাম অন এইডস, HIV আর এইডস, ঠিক আছে। এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভায়, সুইজারল্যান্ডে। টোটাল 11টা অর্গানাইজেশনকে একত্রিত করে এরা কাজ করছে কি তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে টার্গেট রেখেছে সেই হিসাবে এইডসের যে এপিডেমিক আছে তাকে 2030 অব্দি এর স্প্রেডকে স্টপ করতে চাইছে। UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। তো এই ইনস্টিটিউশনটা দেখো তোমার দুবার নোবেল পেয়েছে, এটা 1981 হবে আর এটা 1954, দুবার পেয়েছে। এর হেডকোয়ার্টার তোমার জেনেভায়। এবার দেখো UNIDIR, ঠিক আছে, ইউনাইটেড নেশন ইনস্টিটিউট ফর ডিসআর্মমেন্ট রিসার্চ। তো দেখা যায় ডিসআর্মমেন্ট মানে কি তোমার যারা আর্ম ইউজ করে, তো সেই আর্মের ব্যবহারকে কমানোর জন্য, রেস্ট্রিক্ট করার জন্য কিন্তু এরা কাজ করছে। এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার জেনেভায়। তো দেখো এই সমস্ত জিনিসগুলো কিন্তু নোবেল পেয়ে যেতে পারে। তো এই যে দেখো আর্ম কমাচ্ছে বা যেগুলো তোমার নিউক্লিয়ার ওয়েপেনকে রেস্ট্রিক্ট করছে তারা কিন্তু নোবেল পাচ্ছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু মাথায় রাখবে, এগুলো মানে ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে, নোবেল পেয়ে যেতে পারে। এখন যেহেতু এদের কাজই ইম্পর্টেন্ট সেক্টরে, তো নোবেল পেয়ে গেলে কিছু করার নেই, ঠিক আছে। ইউনাইটেড নেশন ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ, UNITAR, ঠিক আছে, এটার হেডকোয়ার্টার তোমার জেনেভায়। তারপরে দেখো ইউনাইটেড নেশন অফিস ফর প্রজেক্ট অ্যান্ড সার্ভিস, এটা কোপেনহেগেন, ডেনমার্কের। তারপরে হচ্ছে UN র, ঠিক আছে, UN র এর হচ্ছে কি এটা তোমার দেখো এই প্যালেস্তাইনের রিফিউজি যেটা আছে তাদেরকে হেল্প করার জন্য এটা বানানো হয়েছে। এটাকে তোমার জর্ডানে আছে, আমান্ডের, ঠিক আছে। এরা কিন্তু ডাইরেক্ট তোমার কি তোমার জেনারেল অ্যাসেম্বলি যেটা আছে না তাকে রিপোর্ট করে, মানে এর যে রিপোর্ট থাকে পুরো ডাইরেক্ট জেনারেল অ্যাসেম্বলিকে রিপোর্ট করে। এই প্যালেস্তাইনি রিফিউজিদের ওয়েলফেয়ারের জন্য এটা বানানো হয়েছে দেখো। তারপরে হচ্ছে UNSSC, ইউনাইটেড নেশন সিস্টেম স্টাফ কলেজ। এইটা তোমার এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখবে যদি চলে আসে তো। ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি, এটা একটু আলাদা আছে, টোকিও, জাপান। ইউনাইটেড নেশনের যে ওমেন আছে এটা ডাইরেক্ট এর কোনো ফুল ফর্ম নেই, এটা নিউ ইয়র্ক সিটিতে আছে, ঠিক আছে। দেখি জেন্ডার ইকুয়ালিটি আর ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে কিন্তু এদের ফোকাস থাকে। আর দেখবো এর রিলেটেড কিছু কিছু মানে অর্গান কিন্তু প্রচুর আছে, সেই যেহেতু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সবগুলো কিন্তু তোমাকে একটু ট্রিক বানিয়ে মনে রেখে দিতে হবে। যদি তোমাদের ট্রিক লাগে তো আমাকে বানাতে হবে, অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট ভালো হলে আমি কিন্তু ট্রিকের দিকে দেখব। দেখো CTBTO এর ফুল ফর্ম হচ্ছে, দেখো এটা তোমরা দেখে নিও ফুল ফর্ম কী আছে। হ্যাঁ, এর মেন হচ্ছে কি তোমার নিউক্লিয়ার টেস্ট ব্যান। তো নিউক্লিয়ার টেস্ট ব্যান এটা হচ্ছে কি তোমার ভিয়েনা, অস্ট্রিয়ায় এর হেডকোয়ার্টার। নিউক্লিয়ার টেস্ট ব্যান যেগুলো তোমার নিউক্লিয়ার আছে, টেস্ট ব্যান এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রশ্ন পটেনশিয়াল হতে পারে।
দেখো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি, দেখো দেখতে পাচ্ছ অ্যাটমিক নিউক্লিয়ারও তো সেই অ্যাটমিক টাইপের না, তো সেই অ্যাঙ্গেলে এর হচ্ছে দেখো ভিয়েনা অস্ট্রিয়া, ঠিক আছে, ভিয়েনা অস্ট্রিয়া, এটার ভিয়েনা অস্ট্রিয়া। তো এগুলোর থিম বানিয়ে রেখে মনে রেখে দেবে। 2005-এ নোবেল প্রাইজ পেয়েছে, ঠিক আছে, অ্যাটমিক এনার্জির জন্য। দেখো আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এই কোর্ট যেগুলো আছে দেখলে তোমার যেটা আছে আগের যেটা কোর্ট দেখলে মেন অর্গান, সেটাও কিন্তু দি হেগে আছে, আর এটাও কিন্তু হেগে আছে তোমার নেদারল্যান্ডে। IOM ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, তো এই মাইগ্রেশনটাও ইম্পর্টেন্ট, ইমিগ্রেশন মাইগ্রেশন, এটা দেখো জেনেভা। তো তোমাকে একটু মনে রাখতে হবে জিনিসগুলো, কোনগুলো একটু মাথা বুদ্ধি খাটিয়ে মনে রাখতে হবে যে কোনগুলো আসতে পারে বা ইম্পর্টেন্ট হতে পারে। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটাও ইম্পর্টেন্ট একটা অর্গান। দেখো এর হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে। তো এখানে বেশি কিছু বলার নেই। দেখো ITC ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, এইটাও কিন্তু জেনেভা, এইটা কিন্তু এর ধরো একেও রিপোর্ট করে, প্লাস ইউনাইটেড নেশন, দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকেও রিপোর্ট করে, প্লাস ইউনাইটেড নেশনকেও কিন্তু এরা জয়েন্ট এজেন্সি এর। তারপরে এটা দেখো, এটা জাস্ট অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট অ্যাড করে দিয়েছি, দেখে নিও। তারপরে এটা ইম্পর্টেন্ট আছে, অর্গানাইজেশন ফর প্রহিবিশন কেমিক্যাল ওয়েপন, যে কেমিক্যাল অস্ত্র আছে সেগুলো ব্যবহারের যে ব্যান আছে, এটা হচ্ছে তোমার দি হেগে, এটা ইম্পর্টেন্ট। দেখো 2013 সালে এটা কি নোবেল প্রাইজ পেয়েছে। কি এটার কি মানে তোমার অ্যাচিভমেন্ট কী করতে চাইছে এরা, ওয়ার্ল্ড ফ্রি কেমিক্যাল ওয়েপন, যত রকম কেমিক্যাল ওয়েপন ছাড়া যাতে ওয়ার্ল্ড মানে ফ্রি করতে পারে ওয়ার্ল্ড থেকে। তো কেমিক্যাল ওয়েপন যে কনভেনশন হয়েছিল সেটা কাম ইন্টু ফোর্স, মানে ফোর্স হয়েছিল কি মানে বলবৎ হয়েছিল 1997 সালে। তো এই হচ্ছে তোমার জিনিস, এটা তোমার প্রশ্ন হতে পারে কেমিক্যাল ওয়েপন কনভেনশনেরটা, তো সেই জন্য আমি অ্যাড করেছি। এবার আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। দেখো এই যে তোমার ইউনাইটেড নেশনে যতগুলো তোমার নোবেল প্রাইজ পেয়েছে টোটাল 12টা, সেই 12টা এখানে আছে দেখো, ঠিক আছে। এই থেকে শুরু হয়েছে, দেখো এই যে নামটা দেখছো, তারপরে দেখো কোফি আন্নান। তো এই সবগুলো তোমরা একটু মনে রাখতে হবে, এই 12টা নাম অবশ্যই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হতে আসতে পারে। আর বাকিগুলো তোমরা মনে রেখে দিও। আর ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, এই রকম কি আরও ভিডিও চাই। অবশ্যই তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করবে আরও ফার্দার ভিডিও বানাতে। তো দেখো এইগুলো বানাতে কিন্তু অনেক টাইম খরচা হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু লাইক আর শেয়ার করে সেই টাইমটার সার্থক করো। তো থ্যাংক ইউ ভেরি মাচ।